একটি ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টলের পরে বা নতুন একটি লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এরকম বেশ কিছু ডিরেক্টরিজ এবং ফাইলস দেখতে পারি, যেগুলোর প্রত্যেকের আলাদা আলাদা বেশ কিছু সিগনিফিকেন্স বা গুরুত্ব রয়েছে। একজন লারাভেল ডেভেলপার হিসেবে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই এপিসোডে আমরা লারাভেলের ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই চলুন শুরু করা যাক। আমরা প্রথমত এই অ্যাপ ডিরেক্টরি দিয়ে শুরু করতে পারি। অ্যাপ ডিরেক্টরির মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের মূল কোডগুলোকে রাখা হয়ে থাকে। অ্যাপ্লিকেশনের সকল ক্লাসগুলো আমরা এই অ্যাপ ডিরেক্টরির মধ্যে প্লেস করব। যেমন দেখতে পাচ্ছি একটা ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশনে HTTP, মডেলস, প্রোভাইডার্স নামে বেশ কিছু ফোল্ডার্স আছে, যার মধ্যে HTTP ডিরেক্টরির মধ্যে আমরা কন্ট্রোলারকে রাখি। এছাড়া ফর্ম রিকোয়েস্ট ক্লাস সহ আরও বেশ কিছু ক্লাসকে আমরা বা তাদের ডিরেক্টরিকে আমরা এর মধ্যে রাখতে পারি। এছাড়া যদি আমাদের কখনো প্রয়োজন হয় এই অ্যাপ ডিরেক্টরির মধ্যে আরও অ্যাডিশনাল কিছু ফাইলস বা ফোল্ডার্স অ্যাড করতে, আমরা চাইলে সেটাও করতে পারি। যেমন আমাদের সার্ভিসেস নামে যদি কোনো ক্লাসেস বা ডিরেক্টরিসের প্রয়োজন হয়, সেটা আমরা সার্ভিসেস ডিরেক্টরির মধ্যে রাখতে পারি। এবং অবশ্যই একটা ব্যাপার লক্ষণীয় যে এই অ্যাপ ডিরেক্টরির মধ্যে থাকা যতগুলো ক্লাস আছে সবগুলো অ্যাপ নেম স্পেসের আন্ডারে, যেটাকে কম্পোজার দিয়ে অটোলোড করা হয়েছে। তার মানে নতুন একটা ডিরেক্টরি যদি তৈরি করা হয়ে থাকে অ্যাপ ডিরেক্টরির মধ্যে এবং সেটাকে যদি আমরা লেটসে অ্যাপ নেম স্পেসের আন্ডারে রাখি, তাহলে সেটা অটোমেটিক্যালি আমাদের পুরো অ্যাপ্লিকেশন কোডের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। দ্যাটস রিয়েলি গ্রেট, রাইট? এবার আসা যাক বুটস্ট্র্যাপ ডিরেক্টরি নিয়ে। এই বুটস্ট্র্যাপ ডিরেক্টরির মধ্যকার app.php-এর মধ্যে গেলে আপনি দেখতে পারবেন পুরো ফ্রেমওয়ার্কটাকে বুটস্ট্র্যাপ করার জন্য প্রয়োজনীয় ফাংশনালিটিস এখানে দেয়া আছে। যেমন দেখতে পাচ্ছি এখানে রাউটসগুলোকে রেজিস্টার করা আছে। আপনার যদি কোনো প্রকার মিডলওয়্যার রেজিস্টার করতে হয়, সেটা আপনি এখানে রেজিস্টার করতে পারবেন। কোনো এক্সেপশন রেজিস্টার করতে হলে সেগুলো এখানে করতে পারবেন, যেগুলো আমরা পরে একসময় হয়তোবা করব। তাছাড়া দেখতে পাচ্ছি আরও providers.php নামে একটা ফাইল আছে, যার মধ্যে অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় যতগুলো সার্ভিস প্রোভাইডার আছে সেগুলোকে আমরা এখানে রেজিস্টার করতে পারি। আমরা মূলত যখন কোনো একটা সার্ভিস প্রোভাইডার তৈরি করব, সার্ভিস প্রোভাইডার ক্লাসকে, সেটা মূলত গিয়ে অ্যাপ্লিকেশনের প্রোভাইডার্স ডিরেক্টরির মধ্যে গিয়ে অ্যাড হবে এবং সেই প্রোভাইডারকেই মূলত আমরা এই বুটস্ট্র্যাপের providers.php-এর মধ্যে এসে রেজিস্টার করে থাকি। এছাড়া ক্যাশে নামে একটা ফোল্ডার আছে, যেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক লেভেলের, এবং ফ্রেমওয়ার্ক সেটা নিজস্ব কিছু অপটিমাইজেশনের জন্য ইউজ করে থাকে, যেটা আমাদের আপাতত না দেখলেও চলবে। এরপর রয়েছে কনফিগ ডিরেক্টরি। নাম শুনলেই বুঝতে পারছি যে আমরা এর মধ্যে কনফিগারেশন লেভেলের বেশ কিছু ফাইলস এবং ফোল্ডার্স এর মধ্যে রাখতে পারি। যেমন আমাদের অ্যাপ্লিকেশনের যে কনফিগারেশনগুলো আছে সেগুলোকে আমরা app.php-এর মধ্যে খুঁজে পাবো। আমাদের যদি নিজস্ব কোনো কনফিগারেশন ফাইল তৈরি করতে হয়, সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারি। এছাড়া মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা চাই আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের কোনো একটা জায়গাতে এই কনফিগারেশন ফোল্ডারের মধ্যকার কোনো একটা ফাইলের কোনো একটা কনফিগারেশন ভ্যালুকে পেতে, সেটা আমরা চাইলে পেতে পারি কনফিগ হেল্পারের মাধ্যমে। কিভাবে সেটা? আমরা যেটা করতে পারি, PHP artisan tinker এই কমান্ডটাকে রান করতে পারি। এতে টিঙ্কার রেপল ওপেন হয়ে যাবে। টিঙ্কারের কাজটা কি বা PHP artisan এই কমান্ডের কাজ কি, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো আরও বিস্তারিত। আপাতত টার্মিনালে এসে PHP artisan tinker আপনি রান করলেই চলবে। এবার যদি আপনি কনফিগ নামে একটা ফাংশন আছে, হেল্পার ফাংশন, সেটাকে কল করেন এবং এর ভেতরে আর্গুমেন্ট আকারে আমাদের এই কনফিগ ডিরেক্টরির মধ্যে যে ফাইলের মধ্যকার আমরা কনফিগারেশন ভ্যালুকে পেতে চাই, আমরা যেটা করব সেটার নামকে আগে লিখব। অ্যাপ, এটা হচ্ছে ফাইলের নাম, এবং আমরা চাই যে এর মধ্যকার যে অ্যাপ্লিকেশন নেমটা আছে এই কিটাকে লিখব আমরা, অবশ্যই ডট নোটেশন ব্যবহার করে। ইন্টারপ্রেস করলে দেখতে পারবো যে আমরা এই কনফিগারেশন ফাইল app.php-এর মধ্যকার এই নেম কিয়ের ভ্যালুটাকে আমরা পেয়ে গিয়েছি। এভাবে করে আমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গাতে এই কনফিগ হেল্পার ফাংশনকে ইউজ করতে পারি। এছাড়া কনফিগের মতো করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে পাওয়ার জন্য env নামেও একটা হেল্পার ফাংশন আছে। যেমন আমি যদি এখানে app_name এটা লিখে ইন্টারপ্রেস করি, সেখানে আমরা লারাভেল পাচ্ছি, যে ভ্যালুটা মূলত .env ফাইল থেকে লোড হচ্ছে। আমরা একটু পরে env ফাইলের কাজগুলো দেখব। এবার আসা যাক ডেটাবেস ডিরেক্টরি নিয়ে। ডেটাবেস ডিরেক্টরির মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যে সকল ফ্যাক্টরিজ, মাইগ্রেশন, সিডার্সের প্রয়োজন, সেগুলোকে আমরা এর মধ্যে রাখবো। এই প্রতিটা জিনিসই আমরা চাইলে আর্টিজান কনসোল ব্যবহার করে তৈরি করতে পারবো, যেটা আমরা পরবর্তী বেশ কিছু এপিসোডে দেখব।
এছাড়া লারাভেল 11-এ database.sqlite নামে একটা ডিফল্ট এসকিউএল ডেটাবেস তৈরি করে দেয়া থাকে, যাতে আপনি খুব দ্রুত লারাভেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু করতে পারেন। এরপরে রয়েছে পাবলিক ডিরেক্টরি। এই ডিরেক্টরিতে আছে index.php নামক একটা ফাইল, যেটা আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনের সকল রিকোয়েস্টের এন্ট্রি পয়েন্ট হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ আমাদের লারাভেল অ্যাপ্লিকেশনে যত রিকোয়েস্ট আসবে নানান মাধ্যম হতে, তা এসে এই index.php ফাইলেই আগে হিট করবে এবং তারপরে এখান থেকেই অটোলোডের মাধ্যমে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া হবে। এছাড়াও এই পাবলিক ডিরেক্টরির মধ্যে আপনি চাইলে অ্যাডিশনালি অ্যাসেটস রাখতে পারবেন। যেমন আপনি যদি চান CSS, JS বা ইমেজেস রাখতে, যেগুলোকে আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবো, সেগুলোকে আপনি পাবলিক ডিরেক্টরির মধ্যে স্টোর করতে পারবেন। এবার আসা যাক অন্যতম গুরুত্বপূর্ণ একটা ডিরেক্টরি, রিসোর্সেস নিয়ে। আমরা মূলত লারাভেল অ্যাপ্লিকেশনে যে ভিউ নিয়ে কাজ করি, সেগুলো রিসোর্সেস ডিরেক্টরির মধ্যকার ভিউজ ডিরেক্টরির মধ্যেই রেখে থাকি। আমাদের সকল ভিউকে আমরা চেষ্টা করব এই ভিউজ ডিরেক্টরির মধ্যে রাখতে এবং কন্ট্রোলার বা অন্য কোনো জায়গাতে এখান থেকে এটাকে লোড করতে। আমরা দেখতে পাচ্ছি একটা নর্মাল লারাভেল অ্যাপ্লিকেশনে বাই ডিফল্ট welcome.blade.php নামে একটা ভিউ তৈরি করে দেওয়া থাকে। সাধারণত লারাভেলে আমরা ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে কাজ করে থাকি এবং এটা নিয়েও আমরা পরবর্তীতে একটা মডিউলে কাজ করব। তবে অ্যাডিশনালি এই রিসোর্সেস ডিরেক্টরির মধ্যে আপনি চাইলে বিভিন্ন রকম আনকম্পাইলড CSS এবং JS ফাইলকেও রাখতে পারবেন, যেগুলোকে আপনি চাইলে পরবর্তীতে অ্যাসেট বান্ডেলিংয়ের মাধ্যমে বান্ডেল করে পাবলিক ডিরেক্টরির মধ্যে সবার জন্য অ্যাক্সেস করে দিতে পারবেন বা অ্যাভেলেবল করে দিতে পারবেন। এবার আসা যাক রাউটস ডিরেক্টরি নিয়ে। আমাদের অ্যাপ্লিকেশনের সকল রাউটগুলোকে আমরা এই web.php-র মধ্যে রাখার চেষ্টা করি। তাছাড়া কনসোল রিলেটেড যতগুলো কমান্ডস আছে সেগুলোকে আমরা এই console.php-তে লিখব। এছাড়াও যখন আমরা API নিয়ে কাজ করব বা ব্রডকাস্টিং নিয়ে কাজ করব ইত্যাদি নানান কারণে আমরা যে রাউটগুলো লিখব, সেগুলো আমরা এই রাউটস ডিরেক্টরির মধ্যেই তৈরি করে আমরা সেগুলোকে স্টোর করব। এছাড়া যদি আপনার নিজস্ব কোনো রাউটসের প্রয়োজন হয় বা রাউট ফাইলের তৈরি করার প্রয়োজন হয়, আপনি সেগুলো তৈরি করে ফাইনালি এই বুটস্ট্র্যাপের app.php-র মধ্যে এখানে এসে রেজিস্টার করতে পারবেন এবং এর ব্যাপারে ডকুমেন্টেশনে খুব চমৎকার করে লেখা আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এবার আসা যাক স্টোরেজ ডিরেক্টরির মধ্যে। স্টোরেজ ডিরেক্টরির মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন লগ, কম্পাইল, ব্লেড টেমপ্লেট, ফাইল ভিত্তিক সেশন, ফাইল ক্যাশে এবং ফ্রেমওয়ার্ক দ্বারা জেনারেটেড অন্যান্য ফাইলগুলো স্টোর করা হয়। এই ডিরেক্টরিটিতে অ্যাপ, ফ্রেমওয়ার্ক এবং লগস নামের আলাদা আলাদা বেশ কিছু ডিরেক্টরি আছে। এই অ্যাপ ডিরেক্টরিটা অ্যাপ্লিকেশন দ্বারা জেনারেটেড যে কোনো ফাইল স্টোর করার জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই যে ফ্রেমওয়ার্ক ডিরেক্টরিটা আছে, এই ফ্রেমওয়ার্ক ডিরেক্টরির মধ্যে ফ্রেমওয়ার্ক দ্বারা জেনারেটেড যতগুলো ফাইল, ক্যাশে ইত্যাদি প্রয়োজন সেগুলোকে স্টোর করা হয়ে থাকে এবং ফ্রেমওয়ার্ক নিজেই সেটা ম্যানেজ করে থাকে। এছাড়াও রয়েছে লগস ডিরেক্টরি। যখন আপনি লগিং নিয়ে কাজ করবেন তখন লগড ফাইলগুলো আপনি এখানে খুঁজে পাবেন। এরপর দেখতে পাচ্ছি রয়েছে টেস্টস নামের ডিরেক্টরি, যেখানে মূলত আপনার ফ্রেমওয়ার্ক টেস্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনি টেস্টিং কোডগুলো লিখতে পারবেন। যেমন আপনি যদি ইউনিট টেস্ট বা ফিচার টেস্ট লিখতে চান, আপনি এর মধ্যে এসে লিখতে পারবেন। বর্তমানে যেহেতু আমি পেস্ট PHP চুজ করেছিলাম ইনস্টলেশনের সময়, এখানে আমি পেস্ট PHP-র সিনট্যাক্স দেখতে পাচ্ছি টেস্টিং করার জন্য। এবার দেখতে পাচ্ছি যে ভেন্ডর নামে একটা ডিরেক্টরি রয়েছে। এটা মূলত আমাদের যতগুলো কম্পোজার ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলোকে এখানে স্টোর করা হয়ে থাকে ডাউনলোড এবং ইনস্টল করে, এবং অটোলোডের মাধ্যমে আমরা মূলত এর বিভিন্ন ফাংশনালিটিকে এখান থেকেই অ্যাক্সেস করতে পারি। একটা লারাভেল অ্যাপ্লিকেশনের যে সকল ডিরেক্টরিজগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর মোটামুটি এক্সপ্লেনেশন আমরা পেয়ে গিয়েছি। এবার অ্যাডিশনালি যে ফাইলগুলো দেখতে পাচ্ছি এর বাইরে, এগুলোর কোনটার কি কাজ চলুন জেনে নেওয়া যাক। .editor config নামে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাইলটা মূলত এডিটর আইডির কনসিস্টেন্ট কোডিং স্টাইল মেনটেন করতে হেল্প করে। যেমন দেখতে পাচ্ছি যে আমাদের এই কোড এডিটর কোন ক্যারেক্টার সেট ফলো করবে সেটা এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এরকম এডিটর লেভেলের বেশ কিছু কনফিগারেশন আপনি চাইলে এর মধ্যে সেট করতে পারেন এবং আরও জানতে আপনি চাইলে editorconfig.org এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এরপরে রয়েছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ফাইল .env ফাইল বা এনভায়রনমেন্ট ফাইল। এর মাধ্যমে আমাদের যে এনভায়রনমেন্টে বর্তমানে আমরা এই প্রজেক্টটাকে মডিফাই করছি বা কোড করছি, সেই এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন তথ্য আমরা এর মধ্যে সেট করতে পারি। যেমন আমরা বর্তমানে যে এনভায়রনমেন্টে আছি সেখানে অ্যাপ্লিকেশনের নামটা কি হবে, এনভায়রনমেন্টটা কি লোকাল নাকি টেস্ট বা নাকি প্রোডাকশন বা ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট, সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি।
আবার দেখা যায় যে অ্যাপ্লিকেশন ডিবাগ যদি আমরা এটাকে ফলস করে দিই, লারাভেল যখন কোনো প্রকার এরর পায় তখন একটা চমৎকার এরর পেজ দেখায়, সেটাও আমরা চাইলে এই ফলস করে দেওয়ার মাধ্যমে বন্ধ করে দিতে পারি। এছাড়াও অ্যাপ্লিকেশনের টাইম জোন সেট করতে পারি আমরা চাইলে এখান থেকে। এই কি ভ্যালু পেয়ারে আমরা অনেকগুলো ভ্যালু সেট করতে পারি যেগুলো লারাভেল অ্যাপ্লিকেশনে বিভিন্ন জায়গায় ইউজ হয়ে থাকবে। আমরা একটু আগে দেখেছিলাম যে env ফাইলের মধ্যকার যে সকল কি এবং ভ্যালুগুলো আছে এগুলোর ডেটাগুলোকে পেতে আমরা চাইলে env হেল্পারটাকে ইউজ করতে পারি, এবং env হেল্পারের মধ্যে এই env যে কিটা আছে সেটা পাস করে দিলে তার ভ্যালুটা আমরা পেয়ে যাব। আর যদি কোনো ভ্যালু না পাওয়া যায়, যদি সেই কিটাকে না পাওয়া যায়, তাহলে আমরা নাল পাবো। এছাড়াও এই .env ফাইলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে ডেটাবেস কানেকশনের অংশটা। আপনি চাইলে এখানে আপনার মতো করে ডেটাবেস কানেকশন করতে পারবেন। যেমন আমি চাইলে এখান থেকে মাইসিকিউএল সেট করতে পারি, এবং এই লাইনগুলোকে আনকমেন্ট করে দিলে আমি আমার মতো করে যে ইনফরমেশনগুলো রয়েছে মাইসিকিউএল ডেটাবেসে সেগুলোকে সেট করে দিতে পারি, এবং সেটা পারফেক্টলি কাজও করবে। অর্থাৎ ডেটাবেস কানেকশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এরকম আরও বেশ কিছু কনফিগারেশন ইনফরমেশন রয়েছে, আপনি চাইলে পরবর্তীতে সেগুলোকে দেখে মডিফাই করতে পারেন। এরপর দেখতে পাচ্ছি যে .env.example নামে একটা ফাইল আছে। এটা মূলত .env ফাইলেরই একদম প্রায় সেম টু সেম, বাট এটা একটা কাইন্ড অফ লাইক টেমপ্লেটের মতো। এই ফাইলটা আমরা কখন ইউজ করব? যখন আমরা আমাদের এই প্রজেক্টটাকে গিটহাবে আমরা পুশ করব, এবং গিটহাবে পুশ করার পরে আমরা কিন্তু তখন .env ফাইলটাকে পাবো না, কারণ env ফাইলের মধ্যে আমরা অনেক সময় বিভিন্ন রকম ক্রিডেনশিয়াল রাখতে পারি। ডেটাবেজের ক্রিডেনশিয়াল হতে পারে, মেইলের এনক্রিপশন কি রাখতে পারি। সেটা যদি আমরা গিটহাবে বা কোথাও আসলে পুশ করে দিই, সেটা আসলে অন্য কেউ ইজিলি দেখে ফেলতে পারবে। বরং আমরা যেটা করব, যে এনভায়রনমেন্টে আছে সেই এনভায়রনমেন্টের জন্য আমরা .env ফাইলের মধ্য থেকেই কিছু ভ্যালু সেট করব। আর সেই ভ্যালুটা সেট করার জন্য তো আমাদের একটা .env ফাইল লাগবে। সেই env ফাইলটা আমরা .env.example থেকে কপি করে আমরা জাস্ট রেপ্লিকেট করতে পারবো। খেয়াল করলে দেখবেন যে .env ফাইলে যা আছে .env.example ফাইলেও এক্স্যাক্টলি সেম জিনিস আছে। তবে একটা ব্যাপার শেয়ার করি, যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসের অন্তর্ভুক্ত। আপনি যদি .env ফাইলে পরবর্তীতে নতুন কোনো একটা কি অ্যাড করেন, যেটা আপনার অ্যাপ্লিকেশনে বিভিন্ন জায়গায় প্রয়োজন হতে পারে, যেমন আমি এখানে লিখতে পারি একটা নতুন এনভায়রনমেন্ট কি, যেটা হচ্ছে API পাসওয়ার্ড, র্যান্ডম কোনো একটা ভ্যালু হতে পারে, এবং মনে করেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে 1234। এবং আমি যদি মনে করি যে আমাদের অ্যাপ্লিকেশনে এই API পাসওয়ার্ড এনভায়রনমেন্ট ভ্যালুটা সেট করা ছাড়া আমাদের অ্যাপ্লিকেশনে বিভিন্ন রকম এরর আসতে পারে, তাহলে আমরা API পাসওয়ার্ডটা .env-তে অ্যাড করার পাশাপাশি .env.example এর মধ্যে অ্যাড করে দেব, যাতে আমরা পরবর্তীতে চাইলে যখন আমরা .env.example-কে রেপ্লিকেট করব বা কপি করে নিব, তখন যেন আমরা সেম ভ্যালু সেট করে নিতে পারি আমাদের মতো করে। এই ব্যাপারটা একটু কঠিন লাগতে পারে, বাট এটা কিছুদিন পরে যখন লারাভেল নিয়ে কাজ করবেন খুব ভালো করে বুঝতে পারবেন। এরপর রয়েছে গিট অ্যাট্রিবিউটস এবং গিট ইগনোর। এই দুটো মূলত গিট রিলেটেড, এবং বেশ কিছু ফাইলস এবং ফোল্ডার্স দেখা যায় যে আমরা গিট রিপোজিটরিতে অবশ্যই পুশ করব না, আমরা অবশ্যই ভেন্ডর বা নোড.js-এর যে নোড মডিউলস নামে যে ডিরেক্টরি আছে এগুলোকে আমরা কখনোই গিটে বা রিপোজিটরিতে পুশ করব না। তো সেগুলো আমরা গিট ইগনোরের মধ্যে বলে দিচ্ছি। এছাড়া আর্টিজান নামে একটা ফাইল আছে। এই আর্টিজান ফাইলটাই মূলত হচ্ছে আমরা যে PHP আর্টিজান কমান্ডগুলোকে রান করি সেটার একটা পাওয়ার হাউস। লারাভেলের আর্টিজান নামক CLI টুলের স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে এই ফাইলটি। আমরা PHP-কে বলি যে PHP তুমি আর্টিজান নামের এই ফাইলটাকে এক্সিকিউট করো, এবং টার্মিনালে দেয়া আমাদের প্যারামিটার তুমি লারাভেলের কাছে পাস করে প্রয়োজনীয় কমান্ড রান করো, তখন আর্টিজান তার মতো করে কাজ করে নেয়। অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে composer.json, composer.log, package.json এরকম বেশ কিছু ফাইলস রয়েছে যেগুলো হচ্ছে কম্পোজার এবং নোড.js রিলেটেড। তাছাড়া যে readme.md-টা আছে এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা আপনি ডিলিট করে রাখতে পারেন বা চাইলে রাখতেও পারেন। বা আপনি যদি আপনার প্রজেক্টটাকে গিটহাবে রিপোজিটরি আকারে পুশ করে দেন, তাহলে আপনি readme.md-র মধ্যে আপনার প্রজেক্টের ব্যাপারে বিভিন্ন বিস্তারিত তথ্য, ইনস্টলেশনের একটা যে গাইডলাইন সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন বা ডকুমেন্ট করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি vite.config.js নামে একটা ফাইল আছে। লারাভেল মূলত vite নামে একটা প্যাকেজ আছে, সেটা ইউজ করে অ্যাসেট বান্ডলিং করে থাকে। ফ্রন্ট এন্ডের যে অ্যাসেট বান্ডলিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ রিসোর্সেস এর মধ্যে যে আমরা CSS বা JS ফাইলগুলো লিখে থাকি সেগুলোকে বান্ডল করার প্রয়োজন হয়, সেটার কনফিগারেশনটা আমরা মূলত এই vite.config.js এর মধ্যে লিখে থাকি। একটা সময় লারাভেল মিক্স নামে একটা থার্ড পার্টি প্যাকেজ ইউজ করতো,
এই অ্যাসেট বান্ডলিংয়ের জন্য। বর্তমানে তারা ভিতে সুইচ করেছে। তো ওভারঅল এই হচ্ছে একটা লারাভেল পুরো একটা নতুন অ্যাপ্লিকেশনের ডিরেক্টরি স্ট্রাকচার এবং ফাইলসের গুরুত্ব এবং তাৎপর্য, এবং আশা করি আপনি জানতে পেরেছেন যে কোথায় কোন কোন বিষয়বস্তুগুলো রয়েছে। এছাড়াও আপনি চাইলে লারাভেলের ডিরেক্টরি স্ট্রাকচার লিখে গুগলে সার্চ করতে পারেন। আপনি একেবারে অফিসিয়াল ডকুমেন্টেশন থেকেই লারাভেলের যে ডিরেক্টরি স্ট্রাকচার আছে তার সম্পর্কে আরও বিস্তারিত, আরও ইনডেপথে জানতে পারবেন। আমরা এই মডিউলে লারাভেল কি, কেন, কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পাশাপাশি লারাভেলের বিস্তারিত বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানলাম। এবার পরবর্তী মডিউল থেকে আমরা লারাভেলের অ্যাপ্লিকেশনের বিভিন্ন কোড নিয়ে নাড়াচাড়া করব। তাছাড়া বিভিন্ন রকম যে বেসিক ফান্ডামেন্টালসগুলো আছে সেগুলো নিয়ে ধীরে ধীরে কাজ করা শুরু করব। দেখা হচ্ছে পরের মডিউলে। টেক কেয়ার।